হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে পরশর টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 272 এখানকার আমরা ভৌত বিজ্ঞানের সমস্ত বিভাগ গ এবং ঘয়ের আনসারগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন বলছে ওজোন স্তরের বিয়োজনে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভূমিকা কি, সংক্ষেপে আলোচনা করো। আমরা জানি যে স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ যদি বাড়ে, দ্রুতগামী বিমান জেট প্লেন থেকে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড নির্গত হয়, সেগুলো কি করে ওজোন স্তরের ব্যাপক কিন্তু ক্ষতি করে। এই যে ওজোন অণু, সেগুলো নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় ভেঙে যায় এবং অক্সিজেন অণুতে পরিণত হয়। যেমন নাইট্রিক অক্সাইড ওজনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন অণুতে পরিণত হয়। একই রকমভাবে অক্সিজেন অণু ইউভি রশ্মির প্রভাবে প্রথমে পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়, তারপর সেই পারমাণবিক অক্সিজেন নাইট্রোজেন ডাইঅক্সাইড আগে উৎপন্ন হয়েছিল তার সঙ্গে বিক্রিয়া ঘটায় এবং নাইট্রিক অক্সাইড ও অক্সিজেন উৎপন্ন হয়। এই যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, সেটা আবার কোনো ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে, মানে এই আগের ধাপের মতো কিন্তু বিক্রিয়া শুরু করে। এরকমভাবে মানে লক্ষাধিক নাইট্রোজেনের মানে বিভিন্ন অক্সাইডগুলো কী করে, লক্ষাধিক ওজোন পরমাণুকে কিন্তু ভেঙে ফেলে। কেমন? তাহলে এগুলো তোমরা লিখবে। গাণিতিক প্রশ্ন 3.2, দুটি গ্যাস এসটিপিতে আয়তন বলেছে 8,960 মিলিলিটার আর 5,600 মিলিলিটার আয়তন দখল করে, তাহলে মোল সংখ্যার অনুপাত একদমই সোজা। আর আমি একদম সংক্ষেপে করেছি। মোল সংখ্যা মানে হচ্ছে যে 22.4 লিটার মানে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, তাই না? 22.4 লিটার। এবার মিলিলিটার কি বললে, মানে মিলিলিটারে বললে কি বলবে, এটাকে 1000 দিয়ে গুণ করবে, তাহলে হয়ে যাবে 22,400 মিলিলিটার। তাহলে 22,400 মিলিলিটার, এটা 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, তাই না? লিটারে বললে এটা, আর মিলিলিটারে বললে এটা। এবার এত মিলিলিটার মানে 1 মোল যদি হয়, তাহলে 8,960-এ কত, তাহলে ভাগ করব, তাহলে এত মোল। দ্বিতীয় গ্যাস, তাহলে আমরা এটাকে 5,600-কে এটা দিয়ে ভাগ করব, তাহলে সেটা মোল পেয়ে যাব। এবার মোল সংখ্যার অনুপাত, তাহলে প্রথমটা ভাগ দ্বিতীয়টা। এবার নিচে নিচে এটাকে কেটে দিতে পারো বা এক কাজ করতে পারো, এটা পুরোটাই লিখলে 8,960 ভাগ 2400। আর এই যে জিনিসটা আছে সেটা নিচে আছে, মানে উল্টে দাও, তাহলে 22,400 উপরে আর এটা নিচে, এরকমও করতে পারো। বা চাইলে এখানেই কেটে দিতে পারো 22,400টা কেটে দিলে, তাহলে এখানে একটা শূন্য কাটবে, তারপর কাটাকাটি করে এখানে উপরে 8 নিচে 5 থাকবে, তার মানে 8:5, এটা হবে উত্তর এটার। এরপরে বলছে 3 অ্যাটমসফিয়ার চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 96 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? চাপ হচ্ছে 3 atm, উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনে হয়ে যাচ্ছে 300 কেলভিন। মোল সংখ্যা মানে প্রদত্ত ভর বাই মোলার মাস, তাহলে 96কে 32 ভাগ করে 3, তাহলে যেহেতু অক্সিজেনে 32 গ্রাম মানে 1 মোল, তাহলে 96 গ্রাম মানে কত মোল? 3 মোল। আর মানে হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি। ভি বার করবে, তাহলে পিটা নিচে আসবে, তাহলে এনআরটি বাই পি, মানগুলো সব বসিয়ে দাও, 24.6 লিটার হয় আনসার। এরপরে বলছে লেন্সের ক্ষমতা 2.5 প্লাস 2.5 ডি, ডি মানে হচ্ছে ডায়াপ্টার। কেমন? লেন্সটির ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব বের করবো আমরা এখানে। তো তার আগে দেখো, লেন্সের ক্ষমতা পাওয়ার মানে হচ্ছে 100/f। 100কে ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করলে আমরা লেন্সের ক্ষমতা পাই। তাহলে এফ কত হবে? এফ মানে তাহলে পিটা নিচে আসবে, তাই না? এফ মানে কত হবে? 100/p হবে, 100/p। চাইলে এই লাইনটা একটা লিখতে পারো বা দিয়ে, নিয়ে 100 নিচে পি, পি কত এখানে? প্লাস 2.5, তাহলে 2.5 দিয়ে ভাগ করবো, তাহলে হয়ে যাবে 40 সেন্টিমিটার। এটাই হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। এবার প্লাস চিহ্ন দিয়েছে মানে কি? সেটা উত্তল। কেমন? তাহলে সেটা হচ্ছে উত্তল লেন্স এবং ফোকাস দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। নেক্সট বলছে জল মাধ্যমে আলোর বেগ 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? তাহলে এখানে প্রতিসারাঙ্ক, এখানে দেখো জি 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 ফর এখানে গ্লাস কাঁচ, আর ডাব্লিউ মানে ওয়াটার জল। তাহলে বেগ হচ্ছে মানে কাঁচ মাধ্যমে আলোর বেগ ভাগ জলের মধ্যে আলোর বেগ। এবার এটা আমি লিখেছি, দেখো এই জায়গাটা মিউ জি বাই মিউ ডাব্লিউ সমান হচ্ছে, এটা কি হয়ে যাবে? উল্টো হবে, তাহলে এখানে ভি ডাব্লিউ বাই ভিজি। এগুলোর মানগুলো বসিয়ে দিয়েছি, মিউ জি এবং মিউ ডাব্লিউর মান বসিয়েছি, ওপরে জলের মধ্যে আলোর বেগ বসিয়েছি, তাহলে কাঁচের মধ্যে আলোর বেগ ভিজি, সেটা বার করতে হবে। এবার বসানোর পর দেখো এখানে 4-এর 3 গুণ চিহ্ন করে, তাহলে 3-4 হয়ে গেল, হিসাবটা করেছি। এবার ভিজি কত হবে? ভিজি ওপর এদিকে আসলে এগুলো সব এদিকে চলে আসবে, এদিকে আসলে তাহলে 3-এর 2 হয়ে যাবে 2-এর 3, আর 3-এর 4টা হয়ে যাবে 4-এর 3। সব কাটাকাটি করবে এখানে। আচ্ছা দেখছি, কাটাকাটিটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। এখানে কাটাকাটি করবে, তাহলে আমাদের আনসার কত হবে? এখানে 2 × 10⁸। কেমন? এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে ওই কাঁচ মাধ্যমে আলোর বেগ।
রোধাঙ্ক এখানে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রোধাঙ্ক মনে রাখবে যে পরিবাহীর মানে উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে। তুমি এখানে সূত্র বার করলে রোধাঙ্ক রো মানে হচ্ছে যে তোমরা করবে হয়তো আর ইন্টু এ বাই এল নিয়ে তুমি বললে প্রস্থচ্ছেদ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তা কিন্তু নয়। উষ্ণতা এবং উপাদানের উপর নির্ভর করে, মানে পরিবাহীর প্রস্থচ্ছেদ দৈর্ঘ্যর ওপর কিন্তু নির্ভর করে না। কেমন? এখানে লিখেও দিয়েছি আমি নিচে। এরপরে ক্যালসিয়াম অক্সাইড হয়েছে অনেকবার, এগুলো তোমরা দেখে নিও, এটা আয়নীয় বন্ধন দেখা যায়। এবার 3.7 এটাও হয়ে গেছে। 3.8 অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়? ক্যাথোড হিসাবে এখানে দেখো এই যে গ্যাস কার্বনের পুরু স্তরযুক্ত স্টিল ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়। শুধু এটুকু লিখতে পারবো, পুরোটা লেখা যায়, পুরোটা লিখলে বেশ ভালো হয়। কেমন? আর ক্যাথোড বিক্রিয়া বলেছে, প্রথমে এই বিক্রিয়াটা দেবে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে অ্যালুমিনা 2Al3+ + 3O বাই নেগেটিভে পরিণত হয়। ক্যাথোডে অ্যালুমিনিয়ামটা যায়, 3টে ইলেকট্রন গ্রহণ করে মানে বিজারণ হয়, নিয়ে অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হয়। কেমন? অ্যানোডটা দেওয়া দরকার নেই। অথবা প্রশ্ন আগে হয়ে গেছে, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে এবং কি শর্তে পলিইথিলিন তৈরি করবে বা পলিথিন তৈরি করবে? এটাও আগে হয়েছে, একবার হয়েছে, তাই জন্য আমি আরও একবার তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আর যেগুলো বারবার বহুবার হয়েছে সেগুলো আর বারবার কিন্তু দেখাচ্ছি না। দেখো এখানে আমাদের কন্ডিশন হচ্ছে উচ্চ চাপে। কত চাপ দেখো? 1500 থেকে 2000 ATM, মানে সাংঘাতিক উচ্চ চাপ। পারক্সাইড, অক্সিজেন, ক্রোমিয়াম অক্সাইড এই সমস্ত অনুঘটকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে ক্রোমিয়াম অক্সাইড 150 ডিগ্রি সেলসিয়াস তুমি ভাবতে পারো, বা 150 থেকে 200 লিখতে পারো। 1500 থেকে 2000 ATM চাপ। তাহলে এখানে অনেকগুলো ইথিলিন অণু পরস্পর বিক্রিয়া করে পলিইথিলিন তৈরি করে। কেমন? এটা হচ্ছে এন, মানে এন সংখ্যক। আর এখানে বন্ড CH2 বন্ড হোল এন, এটা হচ্ছে পলিইথিলিন। কেমন? এটা হচ্ছে পলিইথিলিন। অথবা দিয়ে প্রশ্ন আমাদের এখানে কি বলেছে দেখো, অথবা দিয়ে কি শর্তে ইথাইন থেকে ইথেনে পরিণত করা যাবে? IUPAC নামগুলো যারা যারা ঠিকঠাক করেছো তাদের কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে বলেছে ইথাইন থেকে ইথেন, তাই তো? ইথাইন তাহলে মিথ ইথ তাহলে দুটো কার্বন এবং অ্যালকাইন, আইন যোগ আছে মানে কি অ্যালকাইন। অ্যালকাইনের জেনারেল ফর্মুলা CnH2n-2। তাহলে দুটো যদি দাও তাহলে H কত হবে? 2n মানে কি 2 × 4 - 2, মানে অ্যাকচুয়ালি এখানে C2H2 অ্যাসিটিলিনের কথা বলেছে, তাই না? অ্যাসিটিলিনের IUPAC নাম মনে রাখবা, মানে এটা মনে রাখতেই হবে তোমাদের, সেটা হচ্ছে ইথাইন। সেখান থেকে বলেছে আমাদের কীভাবে ইথেনে তৈরি করবে। অনেক সময় ইথিনে তৈরি করে, এটাও প্রশ্ন পেয়েছিলাম, হয়তো আগের একটা দুটো সেটের মধ্যে পেয়েছিলাম। যাই হোক, তাহলে ইথাইল কেন দিয়েছে? এটা ইথাইন হবে, এটা ইথাইন। কেমন? ইথাইন। সেখান থেকে হাইড্রোজেন এবং নিকেল দেবো, নিকেল চূর্ণ, হাইড্রোজেনেশন রিয়াকশন, তাহলে ডাবল বন্ড হয়ে যাবে, মানে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হয়ে গেল, একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথিন তৈরি হবে। তারপরে আবার বিজারণ হবে, আরও একটা করে হাইড্রোজেন যোগ হবে, CH3 বন্ড CH3 মানে ইথেন। কেমন? C2H6 তৈরি হবে। কেমন? এরপরে 4 দাগের যেটা বিভাগ ঘয়ের মানে গ্রুপ ডির প্রথম প্রশ্ন, সেটা অনেকবার হয়েছে, আমি আর দেখাচ্ছি না। গাণিতিক প্রশ্নটা একবার দেখে নাও। এখানে বিক্রিয়া সমিত সমীকরণ কিন্তু অলরেডি দিয়েই দিয়েছে এখানে, যে 4 FeS2 তার সঙ্গে 11O2 2Fe2O3 + 8 SO2 কেন দিয়েছে তার কারণ এখানে বুঝতে পারছো যে এটা যদি না করে দিত ব্যালেন্সটা, এটা একটু ডিফিকাল্ট সমতা বিধান করাটা, তাই জন্য এখানে করেই দিয়েছে যাতে করে সমস্ত স্টুডেন্টদের সুবিধে হয়। কেমন? এবার দেখো ভরগুলো বার করা, বারবার বলা হচ্ছে। সালফার হচ্ছে 32, অক্সিজেনের 16, তাহলে 16 দিয়ে 32, তাহলে 32 32 64, 8টা আছে, 64কে 8 দিয়ে গুণ করবে 512। Fe 56, ওগুলো মনে রাখতে হবে। কেমন? 16 হচ্ছে সালফার হচ্ছে 32, তাহলে S2 আছে 32 × 64, 64 আর 56 যোগ করবে, যা হবে সেটাকে 4 দিয়ে গুণ করবে। কেমন? এটা 120 হবে, 4 বার 48 হবে, তারপরে 480। তাহলে 512 গ্রাম SO2 তৈরি করতে FeS2 কত লাগে? 480 গ্রাম। তাহলে এতে তো কত? এটা তাহলে 240 গ্রাম। STPতে SO2-র আয়তন কত হবে? 64 গ্রাম, মানে 22.4 লিটার। 1 মোল, তাই না? 1 মোল মানেই তো 64 গ্রাম, তার আয়তন কত? 22.4 লিটার। 256তে কত? 84 লিটার। 1 মোল SO2তে মানে অনুসংখ্যা কত? 1 মোল মানে 6.022 × 10⁻23, এটা হচ্ছে অনুসংখ্যা, কিন্তু বলেছে পরমাণু সংখ্যা। একটা SO2তে সালফারের একটা পরমাণু, অক্সিজেনের দুটো পরমাণু, তাহলে মোট 3টে পরমাণু থাকে, তাহলে 3 দিয়ে গুণ করেছে এই কারণে। তাহলে 4 মোলে কত? ইন্টু আরও 4 গুণ হয়ে গেল, তারপরে এটা হচ্ছে আনসার। নেক্সট আমাদের প্রশ্ন অথবা দিয়ে এখানে
আহ, একটি বস্তু, আচ্ছা এখানে আমাদের এটা আগে করে নিই। ক্যালসিয়াম কার্বনেটের 150 গ্রামকে উত্তপ্ত করলে কী পরিমাণ গ্যাস পাওয়া যাবে? তাহলে উত্তপ্ত করতে বলেছি, ওই HCl যোগ করে ওই বিক্রিয়াটা করবে না, ক্যালসিয়াম কার্বনেট লিখবে, সরাসরি এটাকে হিট দিচ্ছে, হিট দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে 100 গ্রাম থেকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 150 গ্রাম থেকে কত, 66 গ্রাম, এটাই আনসার। এনটিপিতে আয়তন কত হবে? 44 গ্রাম মানে 22.4 লিটার, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44 গ্রাম মানে 1 মোল, সেটাই হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম মানে ভাগ 44, তাহলে 66 গ্রাম আমার ছিল, তাহলে 66 গ্রাম মানে কত, গুণ 66, তাহলে 33.61, এটা হবে আনসার। গ্যাসটি বাষ্প ঘনত্ব বলেছে ডি, বলেছে 22, মোলার ভর কত আমরা জানি, এম ইজ ইকুয়াল টু 2D, তাহলে 2 গুণ করবো, 44 হচ্ছে গ্যাসটির আণবিক ভর। তাহলে 66 গ্রাম মানে কত মোল? 44 গ্রামে 1 মোল, 44 গ্রামে হচ্ছে আমার 1 মোল, 1 গ্রামে কত, 1/44 মোল, 66 গ্রামে কত, গুণ 66, তাহলে হয়ে যাচ্ছে আমার 1.5 মোল। 4.3, এখানে আমাদের বিভিন্ন প্রকার তরলের বলেছে, তরলের প্রসারণ গুণাঙ্ক তো দুই ধরনের রয়েছে, প্রকৃত এবং আপাত, তাই না? এটা হচ্ছে আপাত, অ্যাপারেন্ট, এটা হচ্ছে রিয়েল, প্রকৃত। সম্পর্ক হচ্ছে যে যেটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস ওই পাত্রের প্রসারণ গুণাঙ্ক। কেমন? কোনটা মৌলিক নয়, আপাত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব ধর্ম নয়, মানে মৌলিক বৈশিষ্ট্য নয়। যদি বলে কোনটা মৌলিক ধর্ম, তোমরা লিখবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। একক কেলভিন ইনভার্স, কেমন, কেলভিনের মাথায় ইনভার্স। আমার এটা ঠিকঠাক লেখা হয়নি, যেহেতু ফোনে আমি এটা লিখেছি, টাইপ করেছি। 4.4, একটি বস্তুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এটা 7.5, লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে আছে, 15 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হয়েছে, বিবর্ধন বার করতে হবে আর প্রতিবিম্ব দূরত্ব। বিবর্ধন মানে প্রতিবিম্ব দৈর্ঘ্য ভাগ বস্তুর দৈর্ঘ্য, তাহলে 15কে 7.5 দিয়ে ভাগ করবো, তাহলে 2 হয়ে যাবে আনসার, বিবর্ধন। আবার বিবর্ধন মানে তুমি জানো যে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্বকে বস্তুর দূরত্ব দিয়ে ভাগ করতে হবে। ভি বার করতে বলেছে, ভি, তাহলে ভি মানে কত, এম ইন্টু ইউ, এম ইউ মান বসাও, এম বিবর্ধন তো পেয়েছি একটু আগে যে 2, এখানে ইউ বস্তু দূরত্ব 12, গুণ করবে, তাহলে 24 সেন্টিমিটার হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। 4.5 এটা হয়েছে অলরেডি, একবার দেখে নাও, এই ছবিটা তোমরা কিন্তু অঙ্কন করে দেবে, ছবি অঙ্কন করতেই হবে এই প্রশ্নের ক্ষেত্রে, কেমন? অথবা দিয়ে প্রশ্ন, গাণিতিক প্রশ্ন, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক √2, আবর্তন কোণ 45 ডিগ্রি, চ্যুতি কোণ কত? রশ্মিচিত্র আমি পাশ এখানে দেখিয়ে দিয়েছি, এটা বলে দিয়েছি, এগুলো সব বসাবে। মিউ মানে হচ্ছে সাইন আই বাই সাইন আর, কেমন? তাহলে প্রতিসরাঙ্ক √2, তাহলে মিউ এর বদলে √2 বসাবো, আপতন কোণ 45, তাহলে সাইন 45 হয়ে গেল, সাইন আর নিচে লিখলাম, সাইন আর এদিকে গেল, তাহলে √2 নিচে আসবে, সাইন 45 হচ্ছে 1/√2 মান, নিচে আছে আবার 1/√2, তাহলে 1/√4, √4 মানে কত, √4 4 বর্গমূল 2 হয়, তার মানে 1/2। সাইন কতর মান 1/2, সাইন 30 ডিগ্রি, তাই না? সাইন 30 ডিগ্রি মান 1/2, তাহলে সাইন সাইন কেটে গেল, তাহলে আর মানে কত হয়ে গেল, 30, তাহলে আর এর মান 30 হয়ে গেল। চ্যুতিকোণ কত? চ্যুতিকোণ মানে হচ্ছে এখানে যেহেতু আপতন কোণের মান বেশি, তাহলে আপতন কোণ বিয়োগ প্রতিসরণ কোণ, বিয়োগ করবো 30 ডিগ্রি। এরপরে 4.6, বিজ্ঞানী ফ্যারাডের যে সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের পরিমাপ সম্পর্কে জানা যায়, সেই সূত্র লিখতে হবে, মানে এই দ্বিতীয় সূত্র, যেটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র। কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক, মানে যত বেশি পরিমাণে চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে তত বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে, সেটাই হচ্ছে দ্বিতীয় সূত্র। চৌম্বক প্রবাহ লিখবে, চৌম্বক প্রবাহ হচ্ছে কোনো চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখাগুলির সঙ্গে লম্বভাবে অবস্থিত যে কোনো ক্ষেত্রফলযুক্ত একটি তল যদি আমরা কল্পনা করি, তাহলে ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখা, যতগুলো চৌম্বক বলরেখা ওই তলটাকে ক্রস করে, সেই ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত, মানে সেই সংখ্যাটাকে বলবো আমরা চৌম্বক প্রবাহ, কেমন? চৌম্বক প্রবাহর সিজিএস একক ম্যাক্সওয়েল, কেমন? আর এসআই একক ওয়েবার। সম্পর্ক বলেছে এদের মধ্যে, 1 ওয়েবার মানে 10⁸ ম্যাক্সওয়েল। একটি যন্ত্রের, এখানে মানে প্রশ্নটা তোমরা দেখবে, আমি পুরো প্রশ্নটা এখানে লিখিনি, এখানে বলছে যে হ্যাঁ, এক তড়িৎ পরিবাহীর ওপর চৌম্বকের ক্রিয়াজনিত একটি তড়িৎ যন্ত্রের নাম, সেটা গ্যালভানোমিটার। অ্যামিটারকে ভোল্টামিটারে পরিণত করতে গেলে কী করতে হবে, একটা উচ্চ রোধ সংযুক্ত করে লোড জুড়ে ভোল্টেজে পরিমাপ করতে হবে, কেমন? মানে আমাদের এখানে অ্যামিটারের সাথে সিরিজ কম্বিনেশনে আমাদের একটা উচ্চ রোধ যোগ করতে হবে, এটা হচ্ছে মেন জিনিস। তড়িৎ চুম্বকত্ব বাড়ানোর উপায় হচ্ছে, 1
পাক সংখ্যা বাড়ানো, 2 নম্বর তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো, 3 নম্বর হচ্ছে চৌম্বক প্রবণতা বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এমন জিনিসকে আমরা কোর মেটাল মানে মজ্জা হিসেবে ব্যবহার করব, তাহলে কিন্তু হয়ে যাবে। 4.7 480 ওহম রোধের সঙ্গে রোধের একটি তড়িৎ যন্ত্রকে 240 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করে টানা 10 ঘন্টা চালনা করলে ব্যয়িত তড়িৎ শক্তি বিওটি এককে কত? রোধ হচ্ছে 480 ওহম, লিখবো বিভব প্রভেদ 240 ভোল্ট, সময় 10 ঘন্টা, তড়িৎ ক্ষমতা পি মানে ভি স্কোয়ার বাই আর, এই সূত্রে অনেকবার আমরা অঙ্ক করেছি। তাহলে ভি 240 তার স্কোয়ার নিচে 480 হিসাব করে 120 ওয়াট। বিওটি বার করার সূত্র হচ্ছে ওয়াট আওয়ার হচ্ছে এত, মানে ওয়াট আওয়ার হয় ওয়াট আওয়ার, কিন্তু আমার কিলো ওয়াট আওয়ার করতে হবে, তার মানে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। ঘন্টাকে কিলো মানে ওয়াটকে কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ভাগ, তবে তো কিলোওয়াট হবে, আর কিলোওয়াট আওয়ার মানেই তো সেটা বিওটি, তো এইটা সূত্র। এবারে সব বসিয়ে দিয়েছি, ওয়াট বসালাম, ঘন্টা 10 ঘন্টা 1000 দিয়ে ভাগ করবো, তাহলে এত বিওটি হবে আনসার। এর সাথে প্রশ্ন আছে এক বিওটি মানে কত জুল, 3.6 × 10⁶ জুল। এরপরে এখানে এটা প্রশ্নটা দিয়েছিল 92টি প্রোটন 143টি নিউট্রন, তাহলে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা 92, সেটা লিখেছি। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আর এটা হচ্ছে নিউট্রন সংখ্যা, দুটো যোগ করলে প্রোটন আর নিউট্রন যোগ করলে ভর সংখ্যা পেয়ে যাচ্ছে, সেটা এখানে লিখেছি। নিউট্রন যদি বিক্রিয়া ঘটায় তাহলে একটা অস্থায়ী তৈরি হয় মৌল বা কেন্দ্রক, তারপর সেটা ভেঙে যায় বেরিয়াম, ক্রিপ্টন এবং 3টে নিউট্রন, তার সঙ্গে শক্তি উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটা দেখাতে বলেছে, অবশ্যই লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এটা, কেমন মানে তেজস্ক্রিয় বিঘটনের বিক্রিয়া। আর এখানে তেজস্ক্রিয় বিঘটনে এসআই একক, বেকারেল এটা আছে পরে আছে। নিউক্লিয় বিক্রিয়া কোনটা, আচ্ছা নক্ষত্রের শক্তির উৎস অবশ্যই নিউক্লিয় সংযোজন মানে নিউক্লিয়ার ফিউশন। তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা, এটা তোমরা লিখবে, তেজস্ক্রিয় বিঘটনে এসআই একক হচ্ছে বেকারেল। এখানে তোমাদের যে প্রশ্নটা দিয়েছিল 4.9, আমি এখানে আনসার লিখে দিয়েছি। এখানে দেখো অক্সিজেন থাকে, তার নিচে সালফার, তার নিচে সেলিনিয়াম, এই জিনিসটা মনে রাখবে, শ্রেণীতে পরপর মানে ডাউন দ্য গ্রুপ থাকে, এরকমভাবে থাকে, কেমন। এবার আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধের অধক্রম মানে বড় থেকে ছোট, তাহলে আমি যত নিচে যাব তত কি হয়, আকার বড় হয়, তাহলে সেলেনিয়ামের আকার সব থেকে বড়, তাহলে বড় থেকে ছোট বলে, তাহলে বড়, তারপরে সালফারের আরও ছোট, উপরে যেহেতু আছে, আর অক্সিজেন আরও ছোট। তড়িৎ ঋণাত্মকতা কী হয়, তড়িৎ ঋণাত্মকতা শ্রেণী বরাবর নিচে নামলে কমে, তাহলে সেলেনিয়ামের সব থেকে কম, সালফারের আরও বেশি, অক্সিজেন আরও বেশি, ঊর্ধ্বক্রমে সাজালাম। আয়নাইজেশন এনার্জি ঊর্ধ্বক্রমে, এটাও একই রকম, সেলেনিয়াম থেকে সালফারের বেশি, অক্সিজেন আরও বেশি। এগুলোকে হ্যালোজেন মৌলগুলোকে জারণ ক্ষমতার ক্রমে সাজাবো, যত নিচে যাব তত জারণ ক্ষমতা কি হয়, কমে। ফ্লোরিন আছে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন সব থেকে নিচে আছে, তাহলে তার জারণ ক্ষমতা সব থেকে কম, তার থেকে ব্রোমিনে বেশি, তার থেকে ক্লোরিনে বেশি, তার থেকে ফ্লোরিনে বেশি। এগুলোকে বিজারণ ক্ষমতা, ধাতুর ক্ষেত্রে যত নিচে যাব বিজারণ ক্ষমতা তত বাড়ে, মানে স্ট্রনশিয়ামের সব থেকে বেশি, ক্যালসিয়ামের একটু কম, ম্যাগনেসিয়ামের আরও কম, বেরিলিয়ামের আরও কম, কেমন। এগুলোকে আয়নন শক্তিতে সাজাবো, রুবিডিয়ামের থেকে পটাশিয়ামের বেশি, তার থেকে সোডিয়াম বেশি, তার থেকে লিথিয়ামের বেশি। এরপরে এগুলো আগে হয়ে গেছে। 4.12 আমাদের প্রশ্ন, একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তোমরা লিখবে মিথেন। অসম্পৃক্ত মানে কি আর সম্পৃক্ত মানে কি, সম্পৃক্ত মানে যেখানে শুধু সিঙ্গেল বন্ড থাকবে, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কিন্তু থাকবে না, কেমন, সেটা হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত মানে সেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড অবশ্যই থাকবে। তাহলে সম্পৃক্ত কারা হবে, যে কোনো অ্যালকেন, যেমন মিথেন একটা এক্সাম্পল। অসম্পৃক্ত কারা হবে, যে কোনো অ্যালকিন বা অ্যালকাইন, যেমন আমি এখানে একটা অ্যালকাইন নিয়েছি অ্যাসিটিলিন, সেটা লেখা যায়। টেফলনের মনোমার টেট্রাফ্লোরিথিলিন, সংকেত দেবে পিভিসির মনোমার ভিনাইল ক্লোরাইড, সংকেত দেবে H2C ডাবল বন্ড CaCl। যারা এই পিডিএফটা পেতে চাইছো, যতগুলো পিডিএফ হয়ে গেছে পর্ষদে, তোমরা সমস্ত পিডিএফ নিতে পারো, পারচেস করতে পারো, বা তোমরা যদি ভাবো যে এবিটি এবং পর্ষদ দুটোই দরকার, তোমরা দুটোই পিডিএফ নিতে পারো, কেমন। অনেকে এখন শুধুমাত্র পর্ষদের টেস্ট পেপারের পিডিএফগুলো চাইছে, ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানে, তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র পর্ষদ টেস্ট পেপারের পিডিএফ নিলে সেখানে ফিজটা কিন্তু হাফ হয়ে যাবে, কেমন। যারা ভাবছো যে এখনও সময় আছে, আমরা পর্ষদ টেস্ট পেপারের পিডিএফগুলো নিয়ে সেখান থেকে পড়তে সুবিধা হবে, তোমরা কিন্তু পারচেস করতে পারো, কেমন। আর যারা পিডিএফ পারচেস করতে চাইছো না, তারা ইউটিউব থেকে দেখে নিও, অসুবিধা নেই। তাহলে আজকে আমরা পর্ষদ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরও একটা সেটের আনসার দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। পর্ষদ টেস্ট পেপার থেকে যে সমস্ত সেটগুলো হয়ে গেছে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের,
এবিটি টেস্ট পেপার থেকে অনেকগুলো সেট আমরা কমপ্লিট করে দিয়েছি, সেগুলো তোমরা ইউটিউবের মধ্যে পেয়ে যাবে। আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে যারা সে সমস্ত ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।